আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের শুভ স্যার বলছিলাম। তো আজকে আমি যে ক্লাসটি নিব সেটি মূলত হচ্ছে আমাদের 2027 সালে যারা ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের ভগ্নাংশ এবং সেই সাথে সমীকরণ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করাবো। তো শুরুতে আমি যে প্রশ্নটা সিলেক্ট করেছি এটা হচ্ছে মূলত একটা ভগ্নাংশের সরল, অর্থাৎ আমরা সরলীকরণ করব। ঠিক আছে। সরলীকরণ করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে কোনো প্রকার দশমিক ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা প্রথমে কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। আর যদি দশমিক ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। এতে আমাদের সরলীকরণ করতে সুবিধা হবে। এরপরে বাকি যে নিয়মটা সেটা তো আপনারা জানেনই, যে বেডমাস এখন আসছে, বিতে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে কি প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী, এরপর এর কাজ করতে হবে, তারপর ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর কি যোগ, পরে বিয়োগের কাজ। তো এই রকম যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশন গুলো যদি আমরা নিজেরা মেনটেন করে গাণিতিক সমস্যা সমাধান করি এবং যদি ক্যালকুলেশনে অর্থাৎ হিসাবে যদি ভুল না করি, তাহলে আমাদের এই গাণিতিক সমস্যা সমাধান করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন প্রথমে আমরা আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করি। ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে ভগ্নাংশের কিছু আরো কিছু বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, তারপরে আমরা সমীকরণের দিকে চলে যাব। তাহলে শুরু করি, চলেন। আচ্ছা, এখন খেয়াল করি, প্রথমে আমি যেটা বলছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে কখন, যখন মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে। তাহলে আমরা এই প্রশ্নের মধ্যে দেখতেছি যে অনেকগুলো মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে সেগুলোকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিই। 6 একে 6 আর 5-এ হচ্ছে 11, যোগ নিচে হবে 3, 3 7 21 আর 1 যোগ করলে হচ্ছে 22, মাইনাস থার্ড ব্র্যাকেট 4 একে 4 আর 3-এ কত হবে বলেন 7, নিচে কত হবে 4, যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 3-9, 9 দিয়ে কত হবে বলেন তো 11, নিচে 3, মাইনাস 6 দুগুণে 12 আর একে কত 13, নিচে হবে 2, মাইনাস 3 দুগুণে 6 আর একে 7, নিচে হবে 3, এর খেয়াল করি 2 একে 2 আর একে কত 3, নিচে কত হবে 2, যোগ কি আছে বলেন তো 4/3। এই তো আমাদের প্রাথমিক অর্থাৎ প্রথম যে কাজটা, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করে নিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে এবং প্রথম ব্র্যাকেটের মধ্যে যদি এর থাকে তাহলে এর কাজ আগে করব, তারপর ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে কি বিয়োগ। ঠিক আছে, যোগ বিয়োগ আগে পরে করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে 11/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ 11/3 মাইনাস 13/2 মাইনাস, আমি এখানে আসলে ছোট্ট একটা কাজ করে নিতে চাচ্ছি, যেমন 3 একে 3, 3 একে 3 কাটাকাটি করে নিলাম। দেন তাহলে উপরে কি থাকবে 7, নিচে থাকবে কত 2। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যোগ হচ্ছে কত 4/3। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে 11/6 যোগ, এখানে আপাতত পরিবর্তন করার দরকার নেই, চাইলে আমি করে নিতে পারতাম কিন্তু করব না, একবারে করব আর কি। তো 4/7 আছে, যোগ সেকেন্ড ব্র্যাকেট 3/11 বিয়োগ, আচ্ছা 2 2 4 এর লসাগু কত হবে 4 হবে। 4 দ্বারা 2 কে ভাগ করলে হয় 2, 13 দুগুণে কত বলেন 26, মাঝখানে মাইনাস চিহ্ন, এই যে বিয়োগ চিহ্নটা দিয়ে নিলাম। 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 7 দুগুণে কত হবে বলেন তো 14, যোগ 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর সাথে 3 গুণ করলে 3ই হবে। সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপর 11/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3/11 বিয়োগ, আচ্ছা আমি একবারে করি তাহলে ভালো হয়। 26 থেকে 14 বাদ দিলে হবে কত 12, 12-র সাথে 3 যোগ করলে হবে কত বলেন 15, আর নিচে কত থাকবে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপর
11/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ, এবার 3 আর 4-এর লসাগু করলে কত হবে স্যার? 12 হবে। 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, 4-এর সাথে 11 গুণ করলে হবে 44, মাঝখানে বিয়োগ চিহ্ন, যে বিয়োগ চিহ্ন দিলাম। 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, 3-এর সাথে 15 গুণ করলে হবে 45, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে হচ্ছে 11/6 আছে, যোগ হচ্ছে 22/3 মাইনাস 7/14 যোগ। এখন খেয়াল করেন 44 থেকে মাইনাস 45, অর্থাৎ 44 থেকে 45 বিয়োগ করলে কি থাকবে? -1 থাকবে। এখানে কত হবে? 12। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই তো থার্ড ব্র্যাকেট। আমি আবারও বলতেছি, দেখেন 44 থেকে 45 বিয়োগ করলে কি থাকে? -1 থাকে, এই যে -1 এখানে লিখছি। আচ্ছা, এটাই এরপরের যে অংশটা, এখানে এসে আমরা অধিকাংশ শিক্ষার্থী যারা আছে তারা ভুল করি। এখন আমরা এটা শিখবো ভালোভাবে। এখানে এই অংশটা আমাকে খেয়াল রাখতে হবে কিভাবে সমাধান করতেছি। তো স্বাভাবিকভাবে এখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 11/6 হবে, যোগ হবে 22/3 মাইনাস থার্ড ব্র্যাকেট ক্লোজ 7/4। দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -1/12 আছে, তাহলে এই -1 এর সাথে প্লাস, অর্থাৎ প্লাস এবং মাইনাস গুণ করতে হবে। এটা কি নিয়ম অনুযায়ী হবে? এটা হচ্ছে আমরা যে পূর্ণ সংখ্যায় করেছি না ব্র্যাকেটের ব্যবহার, মাইনাস চিহ্ন থাকলে কিভাবে করতে হয় সেই একই নিয়ম ফলো করব। অর্থাৎ প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস, উপরে থাকবে 1, নিচে থাকবে 12, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, বাকি অংশ আমি এই পাশে করছি, খেয়াল করেন। তো এখানে কি আছে? 11/6 যোগ উপরে হচ্ছে 22, নিচে হচ্ছে 3 মাইনাস থার্ড ব্র্যাকেট 4 এবং 12 এর লসাগু হচ্ছে কত? 12। 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, 3 সাথে কত হবে স্যার? 21 মাইনাস 1, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তাহলে 11/6 যোগ হচ্ছে 22/3 মাইনাস নিচে 12 থাকবে আর উপরে থাকবে কত? 20। কাটাকাটি যদি করি, কাটাকাটি করলেও চলবে, না করলেও চলবে, 4 দ্বারা কাটাকাটি করা যায়। 4×5 20, খেয়াল করেন 4×5 কত হবে? 20, আর 3×4 12, অর্থাৎ 5/3। এবার একটু একবার করি, 6, 3, 3 এর লসাগু হচ্ছে 6, 6 দ্বারা 6কে ভাগ করলে কত হবে? 1, 1-এর সাথে 11 গুণ করলে 11, যোগ 6কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 22 দুগুণে কত বলেন? 44, মাইনাস 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, 5 দুগুণে কত বলেন? 10। ওকে, আচ্ছা, এরপরে নিচে 6 তো থেকেই যাবে। 11 আর 44 যদি আমরা কি করি? যোগ করি, তাহলে হবে 55, 55 থেকে 10 বিয়োগ করলে হবে কত? 45। আচ্ছা, এবার দেখেন 45 এবং 6 উভয়কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে হবে 3 15 কত? 45, 3 দুগুণে 6, তাহলে কি দাঁড়ালো? উপরে থাকবে 15, নিচে থাকবে 2। এখন 15/2 অর্থাৎ 2/15, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে একে যদি আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে কত? 7/2/1, এবং এটাই হচ্ছে কি আমার উত্তর। ঠিক আছে, একদম সহজ উত্তর কত হবে? 7/2/1। যদি না বুঝে থাকেন তাহলে কষ্ট করে এই অংশটুকু আরেকবার আপনি দেখে নেবেন, জাস্ট কিভাবে করেছি এটুকু বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন, কোনো প্রকার অসুবিধা হয়নি। আর যেহেতু আপনি ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবেন, স্যার আপনাকে একটু ফাস্ট বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, হয়তোবা আপনি শুরুতে ফাস্ট নাও বুঝতে পারেন, কিন্তু আপনার ক্লাসে আপনার শিক্ষক যা বলতেছে এটা কান দিয়ে শুনবেন, মাথায় সেভ করবেন, বাকিটা অ্যাপ্লাই করবেন নিজের খাতার উপরে। একবার ভুল হতেই পারে, আপনি আবার ট্রাই করেন, আবার ভুল হলে আবার ট্রাই করেন। যদি আমরা নিয়ম মেনে এই সরল অঙ্কগুলো করি তাহলে এই সরল অঙ্কের মতো সরল কোনো অঙ্ক আর দুনিয়াতে থাকবে না। আর যদি আপনি নিয়ম ফলো না করেন তাহলে কিন্তু আপনি এই অঙ্ক অবশ্যই ভুল করতে চলেছেন। ঠিক আছে, তাহলে নিয়ম ফলো করা জরুরি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এর পরবর্তী অঙ্ক আমি অবশ্য করাবো। আচ্ছা, মুছে দিলাম। এরপরে আমরা আরেক ডাকের অঙ্ক করার চেষ্টা করবো আর কি। বোর্ডের অবস্থা খারাপ হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই।
দ্বিতীয় যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম যে একদম সহজ। যে এক ব্যক্তি, প্রশ্নটা হচ্ছে এরকম, 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। এক ব্যক্তি মোট পথের 6/1 অংশ নৌকা, 18/5 অংশ ট্রেনে, তারপরে হচ্ছে 9/2 অংশ বাসে এবং 90 মাইল বিমানে গেলেন। হ্যাঁ, বিমানে গেলেন তিনি মোট কত মাইল পথ ভ্রমণ করলেন? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইটুকুই। ঠিক আছে, একদম সহজ এবং খুবই দ্রুত করা যাবে এই প্রশ্নের সমাধান। এক ব্যক্তি মোট পথের 6/1 অংশ নৌকা, 18/5 অংশ ট্রেনে, 9/2 অংশ বাসে এবং 90 মাইল বিমানে গেলেন। তিনি মোট কত মাইল পথ ভ্রমণ করলেন? এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই যে তিনি মোট পথের 6/1 অংশ কিভাবে গিয়েছে? নৌকার মাধ্যমে গিয়েছে। এখন অ্যাকচুয়ালি মোট পথ কত মাইল ছিল সেটা আমরা জানি না। যেহেতু আমাদের প্রায় 7টি মাস চলে গেছে এবং 8 মাসের প্রায় 15 দিন চলে গেছে। হ্যাঁ, 15 দিন চলে গেছে। তো আমার বিশ্বাস আপনারা অলরেডি সমীকরণের অঙ্কগুলো সমাধান করেছেন। তো সেই সমীকরণের সাহায্যে আমি এখন এই ভগ্নাংশের সমস্যাটি সমাধান করে দেখাবো। এখন আমি যেহেতু জানি না যে তিনি অ্যাকচুয়ালি মোট পথ কত মাইল ভ্রমণ করেছেন সেটা আমরা তো জানি না, সেজন্য আমরা কি করব, ধরে নিব। যে ধরি তিনি মোট ক মাইল পথ ভ্রমণ করেন। তাহলে তিনি যদি মোট ক মাইল পথ ভ্রমণ করেন তাহলে তিনি মোট পথের 6/1 অংশ কিভাবে ভ্রমণ করেছে? নৌকায়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে নৌকায় গেলেন মোট পথের কত অংশ? 6/1 অংশ। তাহলে মোট পথ যেন কত কিলোমিটার ধরেছিলাম, সরি কত মাইল ধরেছিলাম? ক মাইল ধরেছিলাম। তাহলে তিনি নৌকায় গেলেন ক এর, কারণ ক হচ্ছে আমাদের এখানে মোট পথ যেটা আমরা ধরে নিয়েছি। তাহলে ক এর কত অংশ বলতো? 6/1 অংশ। তাহলে এটা আমরা যদি সরল করি তাহলে এই যে ক এর সাথে 1 এর গুণ হবে, তাহলে উপরে হবে ক, নিচে হবে কি 6। এখানে অংশ না লিখে আমরা মাইল লিখে দিব, কারণ ক হচ্ছে মোট পথ অলরেডি আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে অংশ লেখার কোনো দরকার নেই, মাইল লিখতে হবে। তাহলে ক/6 মাইল। ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্রেনে গিয়েছে, তাহলে ট্রেনে গিয়েছে কত? মোট পথের 18/5 তার মানে মোট পথ হচ্ছে ক মাইল। তাহলে ক এর কত বলতো? 18/5 মাইল। তাহলে কি ক এর সাথে 5 গুণ হবে, তার মানে হবে এখানে কত? ক 5 ক, নিচে কত হবে? 18 মাইল। ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্রেনের পরে গিয়েছে কিভাবে? বাসে গিয়েছে কত? 9/2 অংশ। তাহলে বাসে গেলেন বাসে গেলেন
মোট পথের মোট পথ কত? ক। ক এর কত বলো তো? 9/2 মাইল। ঠিক আছে, অর্থাৎ 2 ক/9 মাইল। আর তিনি বিমানে গিয়েছেন কত মাইল? 90 মাইল। তাহলে তোমরা আমাকে বলো, তিনি 4টি বাহন ব্যবহার করেছে, নৌকা, ট্রেন, বাস এবং কি বিমান। যেটা বিমানেরটা সরাসরি বলা আছে 90 মাইল। তাহলে খেয়াল করো, আমরা যদি এই 4 ধরনের যানবাহনে তিনি টোটাল যে পথটা অতিক্রম করেছেন সেটা কি হবে? মূলত মোট পথের সমান হবে, যেখানে আমাদের মোট পথ হচ্ছে কত? ক মাইল। তাহলে আমরা কি এখানে এইভাবে লিখতে পারি না যে প্রশ্ন মতে ক/6 যোগ হচ্ছে কত বলতো? 5 ক/18 যোগ 2 ক/9 যোগ কত বলতো? 90 সমান কত হবে? ক। আচ্ছা, এখন প্রশ্ন দেখো, আমি আবারও বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তিনি এই যে ক/6 এই অংশটা গিয়েছে কিভাবে? নৌকায়। 5 ক/18 মাইল এটা গিয়েছে কিভাবে? ট্রেনে। 2 ক/9 এই পথ গিয়েছে কিভাবে? বাসে। এবং অবশিষ্ট এই যে আমাদের 90 মাইল সে গিয়েছে কিভাবে? বিমানে। তাহলে এই 4 ধরনের যানবাহনে তিনি টোটাল যে পথটা অতিক্রম করেছেন তাদের যোগফল অবশ্যই কি হবে? মোট পথের সমান হবে। আর আমাদের এখানে মোট পথ কত? ক মাইল। মোট পথ আমরা ধরেছি কত? ক মাইল। তাহলে এটা স্বাভাবিকভাবে ক এর সমান হবে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, 6, 18 এবং 9 এর লসাগু করব। 6, 18 এবং 9 এর লসাগু। তাহলে 6, 18 এবং 9 এর লসাগু হবে অবশ্যই কত? 18। 18কে 6 দ্বারা ভাগ করলে হবে 3। 3 এর সাথে ক গুণ করলে হবে কত ক? 3 ক। যোগ 18কে 18 দ্বারা ভাগ করলে হয় 1। 1 এর সাথে 5 ক যোগ করলে হবে কত ক? 5 ক। যোগ 18কে 9 দ্বারা ভাগ করলে হবে 2। 2 এর সাথে 2 ক গুণ করলে হবে কত? 4 ক। এরপরে দেখো যোগ। এখন দেখো 90 এর নিচে কিছু নেই। 90 এর নিচে কিছু নেই। 90 একটা স্বাভাবিক সংখ্যা। যেহেতু স্বাভাবিক সংখ্যা, তার মানে 90 এর নিচে একটা হর আছে, সেটা কত? 1। আচ্ছা, তোমরা সহজভাবে মনে রাখবা, যদি আমরা যখন যোগ অথবা বিয়োগ করব তখন সরাসরি লসাগু দ্বারা এই স্বাভাবিক সংখ্যাকে গুণ করে দিলেই হবে। অর্থাৎ 18-র সাথে আমরা 90 গুণ করব। দেখো, 18-র সাথে 90 গুণ করে একটু কঠিন মনে হতে পারে, সেই জন্য তুমি কি করবা? 18-র সাথে 9 গুণ করবা। 9 গুণ করে শেষে শুধু একটি শূন্য বসিয়ে দিবা, তাই হয়ে যাবে। তাহলে 8 নং কত? 72-এর 2 হাতে কত বলতো? 7। আচ্ছা, 9-কে 9 আর সাথে 16, অর্থাৎ 162, পরে একটি শূন্য বসিয়ে দিলেই হবে, অর্থাৎ 1620 সমান কি বলো? ক। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে সমজাতীয় যে পদগুলো আছে, অর্থাৎ 3 ক, 5 ক, 4 ক, এদের যোগ করে দিব। 3 5-এ কত? 8, 8 4-এ কত বলো? 12 ক। দেখো, এই যোগটা তোমাদের বোঝা উচিত, কারণ অলরেডি তোমরা, আমার মনে হয় যে বীজগণিতের 4.3 অনুশীলনটা করে ফেলেছো, যেখানে তোমরা কি সদৃশ পদের যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা অলরেডি শিখেছো। তো আমি সেইভাবে আমি আশা রাখি যে তুমি এটা ভালোভাবে শিখতে পেরেছো। তাহলে যদি ওইটা তুমি বুঝে থাকো তাহলে এটা তোমার অসুবিধা হওয়ার কোনো কথাই না। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে 12 ক, আর তার সাথে যোগ হবে কত বলতো? 1620। আচ্ছা, এখানে আমাদের কি আছে বলতো? ক আছে, তাই না? আচ্ছা, এখানে নিচে তো 18 আছে, সরি 18, এখানে আছে ক সমান সমান ক। ওকে, এবার খেয়াল করো, এবার আমরা কি করব? সেই সমীকরণের নিয়ম অনুযায়ী আড়াআড়ি গুণ করব, যাকে তোমরা অনেক সময় ক্রস গুণন বলে থাকো। ওকে, আচ্ছা, দেখো, এবার 18-র সাথে ক গুণ করলে হবে 18 ক। আর যেহেতু ক এর নিচে মনে মনে কত আছে? 1, তাহলে 1 এর সাথে এই পুরো অংশ গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ 12 ক যোগ কত হবে? 1620। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, 18 ক, তো সমীকরণের নিয়ম অনুযায়ী চলকযুক্ত যে অংশগুলো থাকে সেগুলো বাম পাশে রাখতে হয়। তাহলে ক এখানে হচ্ছে আমাদের একটি চলক। তাহলে 12 ক এই পাশে আনলে কি হবে? মাইনাসের 12 ক হয়ে যাবে। এখানে কত হচ্ছে? 1620। ওকে, দেন হচ্ছে গিয়ে 18 ক থেকে 12 ক বিয়োগ করো, তাহলে কত ক হবে? 6 ক সমান কত হবে বলতো? 1620। এখন খেয়াল করো, আমাদের এই ক এর সাথে 6 এর সম্পর্ক হচ্ছে কি? গুণ। তাহলে 6 এই পাশে গেলে পক্ষান্তরের নিয়ম অনুযায়ী, সমীকরণের পক্ষান্তরের নিয়ম অনুযায়ী গুণ থাকলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়।
তাহলে আমরা এখানে কি ক সমান কি লিখতে পারবো, বা ক সমান 1620 ভাগ হচ্ছে কত বলতো 6। তাহলে এখানে কতবার যাবে, 6 16-র মধ্যে যাবে 2 বার, অর্থাৎ 6 দুগুণে 12, 4 2, 6 7 42 আর একটি শূন্য, অর্থাৎ 270। আচ্ছা, তাহলে ক এর মান কত বের হলো, 270। 1620 কে আমি 6 দ্বারা ভাগ করেছি মুখে মুখে। তোমরা যারা ক্যাডেট ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা মুখে মুখে হিসাব করার জন্য চেষ্টা করো, কারণ হচ্ছে ক্যাডেট ভর্তি পরীক্ষায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে কিনা সেটা তুমি ঠিক তখনই জানতে পারবে যখন তোমার হাতে অ্যাডমিটটা আসবে, অর্থাৎ অনলাইনে যখন কি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি যাবে না। তো আমরা যদি সারা বছর ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্ক করি তাহলে আমাদের যেটা হবে, যদি হঠাৎ করে পরীক্ষার সামনে কি ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা বিশাল সমস্যায় পড়ে যাব। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে বছরব্যাপী ক্যালকুলেটর ব্যবহার না করে মুখে মুখে হিসাব করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে ক সমান কত পেয়েছে, 270। আর কটা যেন কি ছিল আমাদের, মোট পদ, তিনি কতটুকু ভ্রমণ করেন সেটা। তাহলে ক এর মান পেয়েছি কত, 270। তাহলে তিনি মোট পথ ভ্রমণ করেন কত, 270 মাইল। এটা আমরা লিখে দিতে পারি। সুতরাং তিনি মোট 270 মাইল কি করেন বলো, ভ্রমণ করেন। ঠিক আছে, এই তো শেষ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা এবার আমাদের তৃতীয় গাণিতিক সমস্যায় চলে যাব। আসলে রিপিট করছি না, কারণ আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আরেকবার একটু দেখে নেবেন, ঠিক আছে? আর যদি বুঝতে একদমই না পারেন তাহলে অবশ্যই আমাকে আবার জানাবেন যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন, বুঝাই দেব। ওকে, আচ্ছা, আমরা আমাদের তৃতীয় গাণিতিক সমস্যাটার দিকে এগিয়ে যাই। তৃতীয় গাণিতিক সমস্যাটা হচ্ছে একদম সহজ। তৃতীয় গাণিতিক সমস্যাটাও একটা হচ্ছে বীজগাণিতিক, বীজগাণিতিক না, সরি, আমরা তৃতীয় সমস্যাটাও ভগ্নাংশ দিয়ে করব। এটা সম্ভবত বিগত ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসেছিল, যে এরকম যে তৃতীয় কোশ্চেনটা 1 থেকে 100 পর্যন্ত, একদম হুবহু প্রশ্নটা তুলে দেওয়ার চেষ্টা করছি। 100 পর্যন্ত গণনা করতে 3 জন ছেলের যথাক্রমে 2 মিনিট, 2.5 মিনিট ও 3 মিনিট সময় লাগে। আচ্ছা, যথাক্রমে 2 মিনিট, 2 সমস্ত 2 ভাগের 1 মিনিট ও 3 মিনিট সময় লাগে। ঠিক আছে, তো বলছে প্রথমে গণনা শুরুর পর, প্রথমে একসাথে গণনা শুরুর পর আবার কখন এক থেকে 100 পর্যন্ত গণনা শুরু করবে, গণনা শুরু করবে। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে প্রশ্ন বলছে 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে 3 জন ছেলের যথাক্রমে 2 মিনিট, 2 সমস্ত 2 ভাগের 1 অর্থাৎ 2.5 মিনিট ও 3 মিনিট সময় লাগে।
প্রথমে একসাথে গণনা শুরুর পর আবার কখন একসাথে, মানে প্রথমে একসাথে গণনা শুরু করছে, দেন তারা গণনা করতেছে কারো প্রশ্ন অনুযায়ী একজনের 2 মিনিটে শেষ হবে, আরেকজনের সময় লাগবে 2.5 মিনিট, আরেকজনের সময় লাগবে কি 3 মিনিট, এইভাবে আবার তারা পুনরায় গণনা করবে, আবার গণনা করবে। এইভাবে গণনা করতে করতে কখন তারা আবার একসাথে 1 থেকে 100 পর্যন্ত গণনা শুরু করবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখেন, ভগ্নাংশের লসাগু গসাগুর অঙ্কগুলো খুবই সিম্পল। আমি আবারও বলতেছি, খুবই সিম্পল। জাস্ট আপনি স্বাভাবিক সংখ্যার মতো করে চিন্তা করবেন। যেমন আপনাকে যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে ভাগশেষ এত থাকবে, তো ক্ষুদ্রতম সংখ্যাকে যেমন 10, 15, 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ মনে করেন 5 থাকবে, এরকম প্রশ্ন আছে। এখন এই 10, 15, 20 এর জায়গায় যদি আপনাকে ভগ্নাংশ দিয়ে যায়, অর্থাৎ 5 সমস্ত 5 ভাগের 1, 6 সমস্ত 7 ভাগের 3, এরকম যদি কিছু বলা থাকে, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। জাস্ট হচ্ছে আপনি স্বাভাবিক সংখ্যায় যেভাবে করেছেন ঠিক একই নিয়মে করবেন। জাস্ট আপনাকে বুঝতে হবে এটা লসাগু না গসাগু, একই কথা। দেখেন, এই প্রশ্নে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রথমে একসাথে গণনা শুরু করে আবার কখন তারা একসাথে 1 থেকে 100 পর্যন্ত গণনা শুরু করবে। তো আপনি শিখেছেন কি শর্টকাট, আমরা অনেক সময় শিখে থাকি যে এরকমটা বলে থাকি, যদি কখনো লসাগু গসাগু এর অঙ্ক করার সময় একত্রে একসাথে ক্ষুদ্রতম পুনরায় একসঙ্গে মিলিত হবে পর পর, যদি এরকম থাকে তাহলে আমরা সাধারণত বলি তোমরা কি করবা, লসাগু করবা। সো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এবং লসাগু করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, স্যার প্রশ্ন হচ্ছে ভগ্নাংশের লসাগু কিভাবে করে। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র আছে। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্রটা কি, লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। তাহলে আমাদের এখানে দেখেন আহ দুটি স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে এবং একটি কি দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে মিশ্র ভগ্নাংশটা আছে না, এটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে জাস্ট আমরা এইভাবে লিখব যে প্রথম ছেলের সময় লাগে, সময় লাগে সমান কয় মিনিট, 2 মিনিট। আচ্ছা, দেন হচ্ছে দ্বিতীয় ছেলের সময় লাগে, দ্বিতীয় ছেলের সময় লাগে 2/2, বা এটাকে যদি আমরা অপ্রকৃততে নেই তাহলে হবে কত, 2/5, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে হয় 5, এত মিনিট। এবং আহ তৃতীয় যে ছেলে ছিল তার সময় লাগে প্রশ্ন অনুযায়ী, তৃতীয় ছেলের সময় লাগে, তৃতীয় ছেলের সময় লাগে কত মিনিট, 3 মিনিট। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমাদের একটা সময় নির্ণয় করতে হবে যে তারা পুনরায় কখন 1 থেকে 100 পর্যন্ত কি করবে, গণনা শুরু করবে। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো যে 2/5 এবং 3 এর লসাগুই হবে কি, নির্ণেয় সময়। জাস্ট এইটুকু লিখলেই হবে। এইভাবে লিখি, তাহলে 2/5 ও 3 এর লসাগুই হবে, লসাগুই হবে কি, নির্ণেয় সময়, নির্ণেয় সময়। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এবং 3 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু দেখেন এখানে আছে 2/5, এটা একটি কি, ভগ্নাংশ। এখন স্বাভাবিক সংখ্যাকেও আমরা ভগ্নাংশ হিসেবে বিবেচনা করতে পারি। কিভাবে করতে পারি, যেমন শুধু 2 আছে, তাহলে আমরা 2 এর নিচে মনে মনে 1 কে কি করতে পারি বলেন তো, হর হিসেবে কল্পনা করতে পারি। 3 একেও কি করতে পারি বলেন তো, 3 এর নিচে মনে মনে 1 ধরে কি করতে পারি, ভগ্নাংশ বিবেচনা করতে পারি। তাহলে এই 3টি সংখ্যাকে আমরা ভগ্নাংশ বিবেচনা করে লসাগু নির্ণয় করব। কেন করব, কারণ এই 3টি সংখ্যার মাঝে একটি কি আছে, ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশের লসাগু নির্ণয় করার সময় সূত্রটা যেন কি ছিল, ভগ্নাংশের লসাগু সমান
লবগুলোর লসাগু ভাগ কি হরগুলোর গসাগু। তাহলে আমরা এইভাবে লিখি যে 2/5 ও 3 এর, সুতরাং দিনই 3 এর লসাগু একবারে করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লসাগু সমান, তাহলে এখানে কি যেন স্যার সূত্র অনুযায়ী লবগুলোর লসাগু হবে। তাহলে লব এখানে কি কি আছে, 2, 5 এবং 3। 2,5 ও 3 এর লসাগু, লসাগু। আচ্ছা, আর সূত্র অনুযায়ী যেন কি লবগুলোর লসাগু ভাগ কি হরগুলোর গসাগু। আর এখানে হর কত আছে বলেন তো, 1, 2 এবং কি 1, এর কি বলেন তো গসাগু, গসাগু। আচ্ছা, এবার খেয়াল করেন 2, 5 ও 3, 2, 5, 3 এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার লসাগু সমান যেন কি শিখেছি আমরা, তাদের গুণফল, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে কি তাদের লসাগু। যেহেতু 2, 5, 3 তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা, যার মধ্যে 2 হচ্ছে কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাই না? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আবার ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। দেখেন তিনটা প্রশ্নের উত্তরই হচ্ছে কত, 2। ঠিক আছে। আচ্ছা, 2, 5, 3 এর লসাগু কত হবে স্যার? তাহলে 30। 1, 2, 1 এর গসাগু কত, 1। ঠিক আছে, এত। তাহলে 30 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে স্যার? 30ই হবে। তাহলে আমাদের সময় নির্ণয় সময় অর্থাৎ লসাগুটা কত আসলো, 30। তাহলে আমরা লিখেছিলাম 2/5 ও 3 এর লসাগুই হবে কি নির্ণয় সময়। তাহলে এখানে লসাগু কত আসছে স্যার, 30। আর সময়ের একক হিসেবে কি ছিল বলেন তো, মিনিট ছিল। অর্থাৎ 30 মিনিট পর, কত মিনিট পর, 30 মিনিট পর তারা পুনরায় আবার গণনা শুরু করবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং 30 মিনিট পর, 30 মিনিট পর আবার একসাথে, একসাথে 1 থেকে 100 পর্যন্ত পর্যন্ত গণনা শুরু করবে। এই তো শেষ। ঠিক আছে, এই একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, তাহলে মুছে দেই। ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি আমি আসলে আপনাদের, যদি কেউ কমেন্ট করে থাকেন, এটা আসলে আমি এখন দেখতে পাচ্ছি না, একটু সাময়িক অসুবিধার জন্য আসলে অত্যন্ত দুঃখিত। আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আপাতত ভগ্নাংশের অঙ্ক এখানে আপাতত শেষ করতে চাচ্ছি। এবার আমরা সমীকরণ, জাস্ট সমীকরণের 2-3টা সমস্যার সমাধান করে দিব, তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। প্রায় 12টা 50 বাজে রাত। আচ্ছা, যাই হোক, তাহলে চলো আমরা সমীকরণের বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। তো আমি প্রথমে যে সমীকরণটা সমাধান করব সেটা এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ আমাদের আজকে 4 নাম্বার অঙ্কটা। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখে নিই, যেমন ধরো একদম সিম্পল অঙ্ক দিয়ে শুরু করলাম, 3 × x + 3 + 70 = 4 × 2x + 9 প্লাস এর হচ্ছে মনে করো 90। ঠিক আছে, ওকে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, এখান থেকে আমাদের এক্স অর্থাৎ চলকের মান বের করতে হবে। এখন দেখো এখানে আসলে আমি একদম যে স্বাভাবিক বা খুবই সিম্পল যে সমীকরণগুলো আছে সেগুলো দিয়ে শুরু না করি, আমরা চেষ্টা করছি যে এরকম ভাবে থাকুক যেখানে যোগ বিয়োগ গুণের একটা কি থাকে, সম্পর্ক থাকে, দেন হচ্ছে আমরা ভাগের ক্ষেত্রে যাব। ওকে, তো তোমাদের প্রথমে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাকে আগে পার্ট বাই পার্ট বুঝতে হবে। যেমন ধরো এখানে আমি লিখছি 3 × x + 3। খেয়াল করো আমি লিখছিলাম কি 3 × x + 3। আসলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা স্যার বোঝায় 3 এর সাথে x ও গুণ আকারে আছে, 3 এর সাথে কি 3 ও গুণ আকারে আছে। অর্থাৎ এই 3 দ্বারা x + 3, অর্থাৎ x কেও গুণ করতে হবে, 3 কেও গুণ করতে হবে। তাহলে দেখো আমরা শুরুতে 3 কে কি করব, x এর সাথে গুণ করব। তাহলে কি হবে, 3 আর x গুণ করলে হবে 3x।
3 এর সাথে 3 গুণ করলে কত হবে স্যার 9, চিহ্ন সহ গুণ করতে হবে। দেখো এখানে 3 এর আগে প্লাস আছে, এই 3 এর আগেও কি আছে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এই যে প্লাস 3 আর 3 গুণ করলে হবে কত 9। জাস্ট এইভাবে আমরা কি করব বাকি অংশটা সমাধান করব। দেন হচ্ছে পুরোপুরি সিম্পল ক্যালকুলেশন, জাস্ট চলক যুক্ত যেগুলো আছে সেগুলোকে একসাথে বাম পাশে নিয়ে আসবো। আর ধ্রুবক পদ মানে কি যাদের কি হয় না মানের কোনো কি হয় না বলো পরিবর্তন হয় না, ঠিক আছে, যেমন 1 2 3 4 এইসব। আচ্ছা ওকে, তাহলে শুরু করি চলো। এখানে তাহলে 3 এর সাথে x গুণ করলে কি হবে 3x, দেন 3 এর সাথে 3 গুণ করলে কত হবে বলো 9, প্লাস কত আছে এখানে 70 ইকুয়াল। তাহলে 4 এর সাথে প্রথমে কি গুণ হবে, 4 এর সাথে প্রথমে 2x গুণ করতে হবে। তোমরা আবার পরীক্ষার মধ্যে আমার মতো করে এইভাবে চিহ্ন দিও না। তাহলে 4 এর সাথে 2x গুণ করলে কত হবে 8x, 4 হচ্ছে প্লাসের 9 হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4 এবং প্লাসের 9 গুণ করলে হবে 36। আর এখানে এই পাশে প্লাস যুক্ত আছে কত 90। আচ্ছা খেয়াল করো, যদি বাম পক্ষে এবং ডান পক্ষে যদি সরলীকরণ করা যায় অর্থাৎ যোগ বিয়োগ করে হিসাবকে ছোট করা যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে হিসাবকে ছোট করে নিব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে হচ্ছে 3x প্লাস 9 এবং 70 যোগ করলে হবে কত স্যার 79 ইকুয়াল। দেখো এখানে 8x আছে, 36 এবং 90 যোগ করলে কত হবে বলো তো 126। ওকে গুড। দেন হচ্ছে 3x, আমরা বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব কি চলকযুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাম পাশে নিয়ে আসার জন্য। তাহলে দেখো এই যে 8x আছে, কি আছে বলো 8x আছে, এই 8x আছে হচ্ছে প্লাসে। যদি আমি পক্ষান্তর করি, শোনো পক্ষান্তরের নিয়মটা হচ্ছে অর্থাৎ ডান পক্ষ থেকে বাম পক্ষে যদি কোনো পদ নিয়ে আসি অথবা বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো পদ নিয়ে আসি তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে চিহ্নগুলো কি কি পরিবর্তন হয়, যদি প্লাস থাকে তাহলে সেই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে সেই চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে প্লাস, যদি গুণ থাকে তাহলে হবে ভাগ, যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি গুণ। আচ্ছা দেখো 8x এই পাশে কি আকারে আছে প্লাস চিহ্ন যুক্ত আছে, তাহলে এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে মাইনাস চিহ্ন যুক্ত হয়ে যাবে অর্থাৎ মাইনাস 8x। আচ্ছা এই পাশে কি জন্য আছে 126, তাহলে 126 লিখে নিলাম। এবার পক্ষান্তর করব কাকে 79 কে, প্লাসের 79 এই পাশে গেলে কি হয়ে যাবে বলতো মাইনাসের 79। সাইড নোট তুমি লিখে দিতে পারো পক্ষান্তর করে। অনেক স্কুলের স্যারদের বা আমাদের শিক্ষকদের আসলে একটু সমস্যা না, এটা আসলে তারা আমাদের ভালোর জন্যই করে যে অনেক সময় সাইড নোট না দিলে নাম্বার কেটে দেয়। হ্যাঁ আবার কিছু কিছু স্কুল আছে যে পক্ষান্তর তো ক্লাস 6 এর মধ্যে নাই নিয়মটা, তাহলে ক্লাস 6 এ যদি পক্ষান্তরের নিয়ম করস তাহলে নাম্বার কাইটা দিব, এরকম টিচারও আছে। আসলে আমি জানি না তারা কেমন টিচার, যাই হোক স্যারদের জন্য শুভকামনা থাকবে যারা এরকমটা বলে যে কি বলে যে এটা তো 6 এর নিয়মে নাই পক্ষান্তর করা, তুই কেন করবি। হ্যাঁ তাদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। হ্যাঁ স্যার আপনারা ভালো থাকবেন। হ্যাঁ পক্ষান্তর করে, ঠিক আছে পক্ষান্তর করে এটা লিখে দিও তাই হবে, আশা করি স্যার নাম্বার কাটবে না। এখন দেখো 3x থেকে 8x বিয়োগ করলে দেখো তাহলে কি হবে মাইনাসের 5x। এখন আমাকে বললো না স্যার মাইনাসের 5x হলো কেন, কারণ তুমি অলরেডি 4.3 যোগ বিয়োগ করে আসছো, ঠিক আছে। আচ্ছা দেখো 3x থেকে মাইনাসের 8x বিয়োগ করলে কত হবে মাইনাসের 5x। আমরা সাধারণত জেনেছি সেটা কি যে যদি প্লাস এবং মাইনাস চিহ্ন অর্থাৎ উভয় চিহ্ন যুক্ত যদি আমার কোনো কিছু সরলীকরণ করতে হয় তাহলে আমরা নর্মালি চিন্তা করব যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব, অর্থাৎ এই 8 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে বলো তো 5। আর বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাই দিব, তাহলে বড়টার আগে কি চিহ্ন আছে মাইনাস, এই যে এখানে মাইনাস বসিয়ে দিয়েছি আর সাথে তো x ছিলই। আচ্ছা ইকুয়াল, দেখো 126 থেকে 79 বিয়োগ করলে কত হবে 47। আচ্ছা এবার কথা হচ্ছে আমার তো কি চলকের মান বের করতে হবে। এখানে চলক কি x, x এর সাথে -5 এর সম্পর্ক কি বলো, এক্স এবং -5 এর মাঝখানে কি কোনো চিহ্ন আছে, চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন আছে ইনটু চিহ্ন আছে অর্থাৎ গুণ। তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল আমি লিখবো 47 ডিভাইডেড বাই -5, 47 ডিভাইডেড বাই কি বলো -5। ওকে, এখন ভাগ করার সময় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিহ্নের গুণটা আগে করে নিতে হবে। চিহ্নের গুণটা আগে কি করতে হবে বলো করে নিতে হবে। তাহলে দেখো এখানে 47 এর আগে কি চিহ্ন আছে প্লাস আছে না, প্লাসে মাইনাসে কি হবে বলো তো মাইনাস, দেন উপরে 47 নিচে কত 5। তুমি যদি এইভাবে রেখে দাও তাহলেও অ্যান্সার সঠিক, আর যদি বলো যে না স্যার
আমার একটু সমস্যা, আমি কি করতে চাই, মিশ্রতে প্রকাশ করতে চাই, তাও হবে। অর্থাৎ 5 নং 45 আর দিয়ে কত 47, এটাও অ্যান্সার দিলে হবে। জাস্ট তুমি শেষে লিখে দিবা সুতরাং সমাধান। সমাধান সমাধান লিখে কোলন চিহ্ন দিবা, পরে যে চলকটা আছে সেটা লিখবা। তাহলে এখানে চলক কি এক্স না, তাহলে এই যে এক্স লিখবা। এক্স এর মানটা যেন কত বের হয়েছে, দুইটা মান বের হয়েছে, অর্থাৎ এটা দিলেও হবে এটা দিলেও হবে। তো আমি নিচেরটাই দিয়ে দিলাম, -9 সমস্ত 5/2। এটাই হচ্ছে কি আমাদের এই গাণিতিক সমস্যার অর্থাৎ এই সমীকরণের সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখানে তো আমি স্বাভাবিক সংখ্যা দিয়ে করেছি। তো আমি এখন যে সমস্যাটা সমাধান করাবো সেটা গুণ আকারেই থাকবে, তবে সেটা থাকবে ভগ্নাংশ আকারে। তাহলে এই ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন শিখবো। ঠিক আছে, জাস্ট তুমি একটা করে অঙ্ক বুঝো এক এক নিয়মের, তাহলে দেখবে যে এই নিয়মে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই তুমি সমাধান করতে পারবা এবং তোমার কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আর আমাদের 6 এ তো শুধু সরল সমীকরণই আছে, সো আমাদের খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না। আচ্ছা চলো আমরা আমাদের 5 নাম্বার গাণিতিক সমস্যাটা সমাধান করি। তো 5 নাম্বার গাণিতিক সমস্যাটা হচ্ছে 1/4 এর সাথে গুণ আকারে লিখলাম 4x প্লাস হচ্ছে ধরো 16 মাইনাস মাইনাস দিয়ে দিলাম মনে করো 5, এখানে দিলাম হচ্ছে 5x প্লাস হচ্ছে 1/5 ইকুয়াল কত দেওয়া যায় স্যার, ইকুয়াল দিয়ে দিলাম মনে করো 20। কত দিয়ে দিলাম 20, 20 ঠিক আছে। 20 মাইনাস কত দেওয়া যেতে পারে, মাইনাস ধরো 25x দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এখন সমীকরণটা আসলে কি এটাও তো তোমাকে আসলে বলা হয় না। সমীকরণ হচ্ছে সমীকরণ, আর এটা তুমি জানো, তারপরে আমি বলতেছি সমীকরণ হওয়ার জন্য আমার 3টা উপাদান অবশ্যই লাগবে। এক চলক, 2 প্রক্রিয়া চিহ্ন, 3 হচ্ছে কি কি বলতো সমান চিহ্ন, যেটা ছাড়া সমীকরণ গঠিত হবে না বা গঠন করা সম্ভব না। ওকে, দেখো আমাদের এখানে চলক এক্স আছে, তারপরে সমান চিহ্ন আছে, যে প্রক্রিয়া চিহ্ন হিসেবে মাইনাস প্লাস গুণ ভাগ এগুলো আছে। তো আমরা প্রথমে যেটা করব, ওই যে গুণের নিয়ম তোমাদের একটু আগে দেখাইছিলাম, যে যদি এরকম থাকে যে 3 ইন্টু কি এক্স প্লাস 3, তাহলে প্রথমে কি করবা 3 দ্বারা এক্স কে গুণ করবা, তাহলে কি হবে 3x হবে। পরে আবার এই 3 দ্বারা কাকে গুণ করবা, প্লাস 3 কে গুণ করবা, তাহলে কত হয়ে যাবে 9। ঠিক ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা সেম ভাবে সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো আমরা সমাধান করি, একদম ভেঙে ভেঙে করি। তাহলে আমরা প্রথমে এই 1/4 দ্বারা 4x কে গুণ করব, অর্থাৎ 1/4 ইন্টু কি বলতো 4x, পরে এখানে প্লাস আছে, এখানে 1/4 এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। পরে এই 1/4 দ্বারা কাকে গুণ করব বলতো 16 কে গুণ করব, এই যে 16 কে গুণ করে দিলাম। ঠিক আছে, দেখো এখানে কি আছে চিহ্ন -5, তাহলে -5 এর সাথে গুণ হবে কি বলতো, -5 এর সাথে গুণ হবে 5x। ওকে, এবার দেখো -5 আছে, এখানে প্লাস এর 1/5 আছে, তাহলে প্লাসে মাইনাসে দেখো মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস গুণ করলে কি হবে মাইনাস 5 এর সাথে কি গুণ হবে বলতো 1/5। দেখছো এখানে কিন্তু একটা আসলে বোঝার বিষয় আছে, যে চিহ্নের যে গুণটা এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। চিহ্নের গুণ যদি তুমি ঠিকভাবে করতে না পারো তাহলে তোমার অবশ্যই সমীকরণের সমাধান ভুল আসবে। ওকে, আচ্ছা দেন ইকুয়াল, দেখো এখানে ছিল কি 20 মাইনাস কি বলতো 25x, প্রথম অঙ্ক তো সেজন্য একটু এইভাবে করে দিচ্ছি। তাহলে দেখো 4 এর সাথে তুমি 4 ভাগ করো, আর 4 দ্বারা 16 কে ভাগ করলে কত হবে 4, 5 এর সাথে 1/5 কাটাকাটি যায়। ঠিক আছে, আর এখানে কোনো কাটাকাটি যায় না। তাহলে এই পাশে দেখো এখানে তো 4 আর 1/4 কাটা যাবে, শুধু থাকবে কি x প্লাস 4 দ্বারা 16 কে ভাগ করলে হবে 4, তার মানে কত x প্লাস 14, 4 সরি 14 না 4 হবে। -5 এর সাথে 5x গুণ করলে হবে বলতো -25x। দেন হচ্ছে দেখো 5 এবং 5 কাটা গেছে, তাহলে কি থাকবে শুধু মাইনাসের 1, মাইনাসের কি থাকবে বলো 1, ইকুয়াল এই পাশে থাকবে 20 মাইনাস 25x। এবার আমরা যেটা করব, চলকযুক্ত যে পদগুলো আছে সেগুলোকে বাম পক্ষে নিয়ে আসব। তাহলে এখানে ছিল x, এখানে কি ছিল 25x, আর দেখো এই যে মাইনাসের 25x আছে না, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে প্লাসের 25x হয়ে যাবে। ঠিক আছে না, এবার দেখো 20 প্লাসের 4 যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাসের 4, মাইনাসের 1 এই পাশে আসলে কি হবে প্লাসের 1। তুমি সাইড নোট দিয়ে দিবা,
পক্ষান্তর করে। কি করে বলো তো? পক্ষান্তর করে, পক্ষান্তর করে। ওকে, এবার দেখো প্লাসের 25x মাইনাসের 25x কাটা, তাহলে এখানে কি থাকবে? x সমান, দেখো 20 আর 1 যোগ করলে কত হবে? 21। 20 আর 1 যোগ করলে হয় 21, 21 থেকে 4 বিয়োগ করলে কত হবে বলো তো? 17। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, অর্থাৎ সমীকরণের সমাধান আমাদের চলে আসছে। তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, সমীকরণের সমাধান হচ্ছে কি? সমীকরণের মূল, সমীকরণের বীজ। ওকে, তোমাদের প্রশ্ন হতে পারে। আর সমীকরণ সমাধান করার যে প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়া আমরা কি করি, চলকের মান বের করি সমীকরণ থেকে, সেটা হচ্ছে কি? সমীকরণের সমাধান। অর্থাৎ প্রক্রিয়াটার নাম কি আমরা কি বলতে পারি? সমীকরণের সমাধান বলতে পারি। আচ্ছা, তাহলে সুতরাং সমাধান x সমান কত হবে বলো তো? 17। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখন আমরা সমাধান করব, অর্থাৎ ভগ্নাংশযুক্ত, তখন আমাকে গুণটা ভালোভাবে করতে হবে, এবং গুণ করার সময় চিহ্নের যে বিষয়টা আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। দেখো 1/4 আছে, এখানে 4x আছে, তাহলে আমি প্রথমে 1/4 দ্বারা এই 4x কে গুণ করছি। এই দেখো 1/4 এর সাথে 4x গুণ করছি। ওকে, দেন এই 1/4 দ্বারা আবার কাকে গুণ করছি? 16 কে গুণ করছি। এই দেখো 1/4 দ্বারা 16 কে গুণ করেছি। ওকে, এবার দেখো -5 আসছিল, -5 দ্বারা প্রথমে কাকে গুণ করছি? 5x এ গুণ করছি। এই দেখো -5 দ্বারা 5x কে গুণ করেছি। এবার দেখো এই -5 দ্বারা আবার আমরা কি করছি? প্লাসের 1/5 কে গুণ করছি। তাহলে প্লাসের 1/5 কে গুণ করার জন্য প্রথমে চিহ্নের গুণ করে নিয়েছি, অর্থাৎ প্লাস 1/5 এর আগে ছিল প্লাস চিহ্ন, আর 5 এর আগে এখানে কি চিহ্ন ছিল? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস। আর 5 এর সাথে গুণ আকারে লিখছে কি? 1/5। তুমি যদি স্যার এই অংশটুকু বুঝে থাকো, তাহলে তোমার গাণিতিক সমস্যা ইনশাল্লাহ সমাধান করা হয়ে গেছে। অর্থাৎ এই সমীকরণ সমাধান করা তোমার কাছে পরে এরকম তুড়ি দিয়ে শেষ করার মতো। ঠিক আছে, ওকে, আশা করি আমি তোমাদেরকে এই প্রশ্নের সমাধানটা বুঝাতে পেরেছি। তো তোমরা এইভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা, অর্থাৎ সমীকরণের সমস্যাগুলো সমাধান করবা। শুনো, সমীকরণ আসলে যারা তোমরা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবা, এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তোমাকে নিয়ম জানতে হবে আর নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে যে না, হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করলে পারবো, আমি চেষ্টা করলে পারবো। তো এখনো তোমার হাতে প্রায় 4 মাসের মতো সময় আছে, প্রায় 4 মাস বলছে, এখানে 4 মাস থেকে তুমি আরো 15 দিন বাদ দাও, 15-র সাথে আরো 7 দিন যোগ করো, 22 দিন, বা 1 মাসে বাদ দিতে হবে স্যার। তোমার হাতে ইন টোটাল সময় আছে প্রায় ধরে নিতে পারো 2.5 মাস। কারণ এখানে মাঝখানে তোমার কিছুদিন বন্ধ যাবে, বার্ষিক পরীক্ষা আসবে, বার্ষিক পরীক্ষার জন্য তোমাকে আবার প্রস্তুতি নিতে হবে, অন্যান্য বিষয়গুলো ভালোভাবে শেষ করতে হবে, আবার স্কুলের পরীক্ষা তো ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তো এই জন্য তোমাকে আমি বলতেছি, তুমি এখন যে সময়টা পাচ্ছ এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, এবং যা শিখো সলিড শিখো, সলিড, বুঝতে পারছো? একদম মানে আহ পিওরলি, মানে একদম সুন্দরভাবে গভীরভাবে যতটুকু তোমার জন্য প্রয়োজন তুমি ততটুকু শিখো। এবং তোমাকে আমি আবারও বলতেছি, যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাকে বেশ কিছু বাড়তি অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এই বাড়তি অঙ্কগুলো তুমি কিভাবে করতে পারো? তোমার স্কুলে, স্কুলে তো সাধারণত ক্যাডেটের জন্য পড়ায় না, তো তুমি যদি কোনো কোচিং সেন্টারে পড়ে থাকো সেখানে শিখবা। তারপর হচ্ছে তোমার বাসায় যদি প্রাইভেট টিউটর থাকে, সেও তোমাকে ইনশাল্লাহ শেখাবে। এবং তুমি নিজে থেকে যেটা করতে পারো, তোমার কোনো অধ্যায় যদি ভালোভাবে শেষ হয়ে থাকে, তাহলে সেই অধ্যায়ের তুমি এক্স ক্যাডেট কোশ্চেন এবং এক্স ক্যাডেট কোশ্চেনের অনুরূপ যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করো। তাহলে আমি আশা করি তোমার কোনো সমস্যা হবে না, এবং তুমি গণিতে ইনশাল্লাহ ভালো মার্কস পাবা। আরেকটা কথা হচ্ছে, ক্যাডেট ভর্তি পরীক্ষা যারা দিচ্ছ, তোমরা কিন্তু লোভ করবা না, বুঝতে পারছো? অনেক সময় আসলে লোভে পাপ, পাপে মৃত্যু। আমি আবারও বলতেছি, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই ধরো তোমাকে কিছু সৃজনশীল লেখা বাংলায় দিতে পারে, যে এই বিষয়ে তোমার মতামত কি তুলে ধরো। তাহলে এটা লেখার জন্য ধরো তোমার 5 নাম্বার দেওয়া আছে, তাহলে তোমাকে 5 নাম্বার, তাহলে তোমার যদি আগে থেকে পড়া না থাকে তাহলে তোমাকে চিন্তা করে লিখতে হবে, এবং চিন্তা করতে গেলে এই 5 নাম্বারের পরীক্ষা, অর্থাৎ 5 নাম্বারের প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমার 10 মিনিট সময় লস হবে। তো আমার পরামর্শ হচ্ছে, এই 10 মিনিট সময় লস না করে এই 10টা মিনিট তুমি সঠিক উত্তর, সত্য মিথ্যা বা এই জাতীয় যে এক লাইনে উত্তরগুলো আছে এগুলাতে কাজে লাগাও। ঠিক আছে, তাহলে তুমি ভালো করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন কিছু গাণিতিক সমস্যা নিয়ে। ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া চাই। খোদা হাফেজ।